নাও, তাড়াতাড়ি জুসটা খেয়ে অফিসে চলে যাও। হ্যাঁ, যাচ্ছি তো অপু। আসলে অপু, তুমি আমার কতটা খেয়াল রাখো। তুমি আমার পছন্দের জুস নিয়ে এসেছো, আর আমি অফিসে যাওয়ার সময় আমার পছন্দের এই জুস পান করে গেলে না জানি আমি কত ভালো করে কাজ করতে পারবো, কত অপরাধীকে দমন করতে পারবো। হ্যাঁ, তুমি একদম ঠিক বলেছো। এটা খেলে তোমার অনেক ভালো লাগবে, শরীরে অনেক এনার্জি পাবে, অনেক অপরাধীকে সহজে ঘায়াল করতে পারবে। আর যাই হোক, আমি না তোমাকে অনেক মিস করি, আর তোমার জন্য অনেক চিন্তা হয়, সেজন্য তো একটু খেয়াল রাখি। তুমি তো অনেকদিন পর পর বাসায় আসো। আরে আমি অনেকদিন পর পর বাড়িতে আসি, কারণ আমি তো দেশের জন্য কাজ করি, আর আমার সাথে আমার মা বাবা সহ অনেক মানুষের দোয়া আছে। আর সেজন্যই আমি খুব সুস্থ ভাবে দেশের জন্য কাজ করে যাচ্ছি। পুরো দেশের মানুষ আমাদের জন্য দোয়া করে এবং আমাদেরকে সাহায্য করে। সেই জন্যই আমরা সব অপরাধীকেই দমন করতে পারি, শুধু একজন অপরাধীকে ছাড়া। একজন? কোন অপরাধীকে? আচ্ছা যাই হোক, বাদ দাও, আগে তুমি জুসটা পান করো, তারপর যা ইচ্ছা বলবো। কারণ এটা পান করার পর তোমার মনে হবে তুমি জান্নাতে আছো, তোমার অনেক ভালো লাগবে। আরে তুমি জানতে চাইলে না আমি কোন অপরাধীকে দমন করতে পারছি না? হ্যাঁ হ্যাঁ, কোন অপরাধী? সেটা আর কেউ নয়, সেটা তুমি। হ্যাঁ, সেটা তুমি। তোমাকেই আজ পর্যন্ত বুঝতে পারলাম না, দমন করতে পারলাম না। আমি কত বড় বড় অপরাধীকে দমন করেছি, আর আমার ঘরে কিনা আমার দুশ্মন বাস করছে। বলো, কেন তুমি আমাকে মারতে চাও? তুমি এসব কি বলছো? কি আজে বাজে কথা বলছো এসব? তোমাকে কে বলেছে যে আমি তোমাকে মারতে চাই? আমি তোমাকে কেন মারতে চাইবো বলো? আমি তো তোমার স্ত্রী। এই জুসে বিষ মেশাওনি তুমি? আরে তুমি এটা কি বলছো? আমি তো এটা দোকান থেকে নিয়ে এসেছি, আর আমি তো এটার মুখও খুলিনি। তুমি তো এটার মুখ খুলেছো, আর এটা তো তোমার হাতেই ছিল। তাহলে আমি কিভাবে বিষ মেশাবো বলো? বাহ, কি দারুণ অভিনয় করছো তুমি। নাও, তাহলে এটা তুমিই পার করে নাও। নাও নাও। আরে আরে, কি করছো তুমি? এর মধ্যে বিষ আছে। হ্যাঁ, আমি এতে বিষ মিশিয়েছি। আমি তোমার সাথে থাকতে চাই না, আমি তোমাকে মেরে ফেলতে চাই। কিন্তু তুমি এসব জানলে কি করে? আমি বলেছি স্যার, আয়না নিয়ে আমি আপনাকে সব দেখিয়েছিলাম, কারণ আমি এই ম্যাডামকে কারোর সাথে ফোনে কথা বলতে দেখেছিলাম। সে কাউকে বলছিল আজ আমার হাজবেন্ড চলে যাবে, এখনই তাকে সরিয়ে দেওয়ার উপযুক্ত সময়। এই শোনো, আজ আমার হাজবেন্ড চলে যাবে, এটাই তাকে আজ আমাদের জীবন থেকে সরিয়ে দেওয়ার উপযুক্ত সময়। কিন্তু কিভাবে কি করবে? তোমার হাজবেন্ড তো পুলিশ, সরাসরি যদি আমরা কিছু করি তাহলে তো আমরা ধরা পড়ে যাব। এমন কিছু একটা করতে হবে যাতে কেউ বুঝতেই না পারে। হ্যাঁ, কিন্তু কি করা যায়? পেয়েছি। হ্যাঁ শোনো, আজ আমার হাজবেন্ড চলে যাওয়ার সময় আমি ওর পছন্দের জুসে বিষ মিশিয়ে দেবো। তারপরও বিষ খেয়ে ও গাড়ি চালানোর সময় বিষের প্রভাবে গাড়ি অ্যাক্সিডেন্ট করে এমনি মারা যাবে। বাহ, খুব ভালো বুদ্ধি করেছে তো। আমি তো সব কথা শুনেছি, তখন আমি ভাবলাম আপনি একজন পুলিশ অফিসার, আর আপনি আমাদের নিরাপত্তার জন্য কত কষ্ট করেন। তখন আমি ভাবলাম আপনাকে সাহায্য করা আমার কর্তব্য, কারণ আপনিও তো আমাদের একজন ভাই। দেখো, এরকম সব ভাইয়ের দোয়া সহযোগিতা যদি আমাদের সাথে থাকে, তাহলে কোনো দুশ্মনই আমাদেরকে মারতে পারবে না। শুধু তোমাকেই আমি বুঝতে পারিনি। আরে তুমি আমার স্ত্রী হয়ে এতগুলো বছর ধরে আমার সাথে আছো, আর তুমি আমাকে মেরে ফেলতে চাও? কিন্তু তুমি তো আমাকে কখনোই মারতে পারবে না, কারণ আমার উপর আমার মা বাবা সহ সারা দেশের মানুষের দোয়া আছে। তুমি আমার কিছুই করতে পারবে না। আমি তোমাকে ছাড়বো না। আমি তোমাকে কোর্টের বারান্দায় নিয়ে গিয়ে দাঁড় করাবো, তারপর তোমাকে ডিভোর্স করে দেব। পুরো সমাজের মানুষ তোমাকে ছি করবে, সারা দেশের মানুষ তোমার উপরে বদদোয়া দেবে। আরে তোমার যা ইচ্ছা তুমি তাই করো, তুমি তো অনেক আগেই আমাকে ছেড়ে দিয়েছো। তুমি তো আমার কাছেই থাকো না, সব সময় দেশ নিয়ে পড়ে থাকো। 6 মাস পর পর বাসায় আসো। স্ত্রী হিসেবে আমি তোমার কাছ থেকে কি পেয়েছি? যদি তুমি আমাকে সময় না দেবে, সবসময় দেশের কাছে পড়ে থাকবে, তাহলে আমাকে বিয়ে করেছিলে কেন? আরে যারা দেশের কাছে নিয়োজিত থাকে তাদের স্ত্রীদেরকে ধৈর্যশীল হতে হয়, ত্যাগী হতে হয়, কারণ তাদের হাজবেন্ড দেশের উপকারের জন্য কাজ করে, দেশের মানুষের জন্য কাজ করে।
যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে তারা যে কোনো সময় মারা যেতে পারে, কিন্তু তাদের স্ত্রী যদি তোমার মতো হয় না, তাহলে দেশের কাছে নিয়োজিত যারা আছে তাদের কেউই দেশের জন্য কাজ করতে পারবে না। তুমি চলে যাও এখান থেকে। ভাই, তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমাকে সাহায্য করার জন্য। আজ তোমার কারণে আমার জীবনটা বেঁচে গেছে। আরে স্যার, আপনি সব কি বলছেন? এটা তো আমার দায়িত্ব বিপদগ্রস্ত যে কাউকে সাহায্য করা। আর আপনারা তো আমাদের গর্ব। আপনারা আমাদের নিরাপত্তার জন্য আপনাদের নিজের জীবনকেও বিলিয়ে দেন। স্যার, আপনাকে বাঁচাতে পেরে আমি অনেক খুশি। এই ড্রিঙ্কস খাবেন না, ফেলে দেন। এই নাও কেক, কেক বেঁচে গেছে, খেয়ে নাও, ঠিক আছে? আরে বাহ, কতদিন পর এমন টেস্টি কেক খাওয়ার সুযোগ পেয়েছি। আরে এটা কি হীরার আংটি? কোথায় তোমার সারপ্রাইজ বলো? তুমি শুধু মিথ্যা কথাই বলতে পারো, তাছাড়া তো আর কিছু পারো না। অপু, আমি কোনো মিথ্যা বলছি না। আমি তোমার জন্য একটা হীরার আংটি এনেছি, আর আমি তোমাকে সারপ্রাইজ দিতে চেয়েছি, আর সেজন্যই আমি আংটি কেকের মধ্যে লুকিয়ে রেখেছিলাম। আরে তুমি চুপ করো, আর কত মিথ্যা বললে আমাকে। আরে, আমি মিথ্যে কেন বলবো তোমাকে? আমি সত্যিই বলছি, আমি আংটি কেকের মধ্যে লুকিয়ে রেখেছিলাম। আংটি কেকের মধ্যে, তাই না? এখনই বোঝা যাবে তুমি সত্য বলছো নাকি মিথ্যা বলছো। এসো আমার সাথে। তুমি কি বললে? এর মধ্যে আংটি আছে? দাঁড়াও দেখছি। বলো, কোথায় আংটি? তুমি দেখতে পেয়েছো? কই, আমি তো দেখতে পাচ্ছি না। আসলে না, তুমি আমাকে ভালোবাসো না। এখানে তো কোনো সারপ্রাইজ নেই। তুমি আমাকে সারপ্রাইজ দিতে না চাইলে তুমি আমাকে বলে দিতে যে তুমি আমাকে সারপ্রাইজ দিতে চাও না। তুমি শুধু আমাকে ইউজ করতে চাও, আর সেজন্যই তুমি তোমার বাসায় এনেছো আমাকে, তাই না? তুমি শুধু আমার থেকে সুবিধা নিতে চাও, তাই না? বলো, চুপ করে আছো কেন? মেম সাহেব, স্যারের কোনো দোষ নেই। স্যার তো আপনার জন্য হীরার আংটি এনেছে। এই যে। এই আংটি তোমার কাছে গেল কিভাবে? স্যার আমাকে কেক খেতে বললো, কেক খাওয়ার সময় আমার মুখে বেঁধেছিল। বেবি, আই এম সো সরি। আসলে আমার মনে হচ্ছিল তুমি আমাকে বোকা বানাচ্ছ। এটা তো হীরার আংটি, অনেক দামি মনে হচ্ছে। আই লাভ ইউ বেবি। আমি তোমার মুডটা নষ্ট করে দিয়েছি, তাই না? আচ্ছা ঠিক আছে, কোনো ব্যাপার না। আমি তোমার মুড নষ্ট করেছি, আমি তোমার মুড ভালো করে দিব। চলো রুমে যাই। এই, দূরে থাকো, কাছে আসার চেষ্টাও করবে না। তুমি আসলেই একটা লোভী মেয়ে। আজ এই কথা প্রমাণ হয়ে গেছে, তুমি শুধু টাকাকে ভালোবাসো, আমাকে নয়। আর আমার সামনে এসব ঢং করবে না। আসলে না, আমার বন্ধুরাই ঠিক বলেছিল। আমার বন্ধুরা বলেছিল তুমি এক নম্বরের একটা লোভী মেয়ে, কিন্তু আমি না তাদের কথা একেবারে বিশ্বাস করিনি। জাহিদ ভাই, তোমার যে গার্লফ্রেন্ড আছে না, সে তোমাকে ভালোবাসে না, সে শুধু তোমার টাকাকে ভালোবাসে। আরে ইমন, তুই এটা কি ধরনের কথা বলছিস? তুই কি জানিস তুই একটা কত ভালো মেয়ের ব্যাপারে কথা বলছিস? ও যে মেয়ে আর ভালো, ওর টাকার জন্য ও তোমাকেও বেঁচে দেবে। চুপ কর ইমন, তুই যদি আর একটা খারাপ কথা বলিস না, তাহলে কিন্তু আমার চেয়ে খারাপ আর কেউ হবে না। আর আজকের পর তোর এই নোংরা চেহারা নিয়ে আমার সামনে কখনোই আসবি না, বলে থাকে যাবে। জাহিদ ভাই, এই তোমার মতো লোভী মেয়ের কারণে না আমি আমার ছোট ভাইয়ের মতো ইমনের সাথে ঝগড়া করেছি। আমি তার কাছে তোমার সম্পর্কে কত ভালো কথা বলেছি, আর তুমি বার্থডেতে আংটি না পেয়ে তুমি আমার সাথে ব্রেকআপ করতে চেয়েছো। তোমার ক্ষমতা দেখাতে চেয়েছো, তাই না? এই যে আংটি, তাই না? এই আংটি আমাকে দাও, আর আমার চোখের সামনে থেকে দূর হয়ে যাও, বের হয়ে যাও আমার বাসা থেকে।
বেবি, আমি বলছি তোমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দাও। আমি তোমার আর কোনো কথাই শুনতে চাই না। এক্ষুনি আমার বাসা থেকে বের হয়ে যাও। বেরো। তুহিন, একটা কথা বল। তুমি যখন এই আংটিটা পেয়েছি, তুমি তো লুকিয়ে রাখতে পারতে, তোমার নিজের কাছে রেখে দিতে পারতে। স্যার, এটা আমার ভালো লাগে না যে কেউ আপনার সাথে খারাপ ব্যবহার করুক, এই জন্য। তুহিন, তুমি কি এটার দাম জানো? এটা বিক্রি করলে লাখ টাকা পাওয়া যাবে। আমি জানি স্যার, কিন্তু আপনার সম্মান আমার কাছে টাকার চেয়ে অনেক দামি। এজন্য আমি আপনার অপমান সহ্য করতে পারি না, ব্যাস। তুহিন, তুমি কিছু মনে না করলে, তোমার একটা বোন আছে না, আমি তোমার বোনটাকে বিয়ে করতে চাই। আরে স্যার, আপনি এটা কি বলছেন? আপনি ধনী আর আমি গরিব, আর আমি আপনার বাসার কাজের মানুষ। এটা কিভাবে হয় স্যার? তুহিন, তোমাকে দেখেই বোঝা যায় তোমার মতো এত ভালো একটা ভাইয়ের বোন কতটা ভালো হতে পারে। তুহিন, তুমি রাজি থাকলে আমি তোমার বোনকে কখনো কষ্ট দিব না, আমি তাকে রাজি বানিয়ে রাখবো। ঠিক আছে স্যার। আরে আর স্যার না, এখন থেকে ভাই বলবে, ভাই।